এসএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা একটু খেয়াল করে দেখো, প্রশ্ন লেখা আছে √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো। যদি √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণটা আমরা খুব ভালো করে বুঝে চেষ্টা করি, তাহলে সেই ক্ষেত্রে অন্যান্য অমূলদ সংখ্যাগুলো প্রমাণ করো, অনায়াসে তোমার হয়ে যাবে। আচ্ছা, √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ। আমরা যদি একটু খেয়াল করি, এক্ষেত্রে আমরা √2 যে একটি মূলদ সংখ্যা, √2 যে একটি মূলদ সংখ্যা সেটি ধরে নেব। ধরি √2 একটি মূলদ সংখ্যা। p/q পূর্ণ সংখ্যা ও q = 0। আমরা √2 একটি মূলদ সংখ্যা ধরে নিয়েছি এবং সেই √2 সমান p/q ধরেছি। যেহেতু মূলদ সংখ্যা আমরা p/q দ্বারা প্রকাশ করে থাকি, যেখানে p/q পূর্ণ সংখ্যা বা q = 0। √2 অমূলদ সংখ্যা প্রমাণ করতে পারছি, কিন্তু আমরা কেন মূলদ সংখ্যা ধরে নিচ্ছি? আচ্ছা, আমরা যদি একটু লক্ষ্য করি, একজন ব্যক্তি কখনো মিথ্যা বলে না, তাহলে প্রমাণটা যদি করতে হয়, কিংবা একজন ব্যক্তি সদা সত্য কথা বলে, যদি বিষয়টা প্রমাণ করতে হয়, তাহলে একসময় দেখতে হয় তার পিছে পিছে ঘুরে বা তার পিছে গোয়েন্দা লাগিয়ে অনেক সময় ফলো করে দেখতে হয় যে সে কখনো মিথ্যা বলে কিনা। যদি একসময় দেখা যায় যে না, ব্যক্তিটি কখনো মিথ্যা কথা বলেনি, তাহলে প্রমাণ হয়ে গেল যে সে কখনো যখন মিথ্যা কথা বলেনি তখন সদা সত্য কথা বলে। বিষয়টি যেমন অমূলদ সংখ্যাটি, এই যে √2 অমূলদ সংখ্যা প্রমাণও একই ধরনের একটা যৌক্তিক ব্যাপার, যা তুলে ধরলে উত্তর তোমার জন্য শেষ হয়ে যাবে বা সমাধান তোমার জন্য সমাপ্ত হয়ে যাবে। এই জন্য আমরা √2 কে মূলদ সংখ্যা ধরে নিচ্ছি। যদি √2 মূলদ সংখ্যা ধরে নিই, একসময় ব্যাখ্যা, বিশ্লেষণ, যৌক্তিকতা দিতে দিতে আমরা যদি পেয়ে যাই যে √2 কে আমরা মূলদ সংখ্যা ধরেছি, কিন্তু এই ধরাটা কোনো মতে আমাদের সঠিক নয়, তাহলে আমরা নিশ্চিত বলতে পারবো যে √2 মূলদ সংখ্যা। সেই সত্যিই আমরা √2 একটি মূলদ সংখ্যা ধরে নিচ্ছি। এবং সেক্ষেত্রে যেহেতু আমরা মূলদ সংখ্যার ক্ষেত্রে p/q দিয়ে প্রকাশ করি, এবং যেখানে p ও q দুটি পূর্ণ সংখ্যা, q = 0, তাহলে সেক্ষেত্রে মূলদ ধরে √2 সমান p/q ধরেছি। এখন √2 সমান p/q যদি উভয় পাশে বর্গ করা হয়, তাহলে সেক্ষেত্রে কি পাই? √2² = p²/q², বর্গ করলে। তাহলে বাম পাশে আমরা পেলাম 2, ডান পাশে পেলাম p²/q², বা 2q = p²/q। আমরা একটা সমাধানে এসেছি, বা আমরা একটা বিষয় লক্ষ্য করছি, আমরা শেষ একটা পজিশনে পৌঁছেছি, পেয়েছি 2q = p²/q। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাই 2q, 2 একটি পূর্ণ সংখ্যা। এখানে আমরা স্বয়ং দেখতে পাচ্ছি 2 একটি জোড় সংখ্যা, কিন্তু আমরা জোড়ের বিষয়তে আর
আসছে না। আমরা যেহেতু মূলত আমাদের বিষয়টা আসছে, টুর জায়গায় অনেক সময় থ্রি আসতে পারে, তাহলে সেক্ষেত্রে জরুরি হিসাবটা আমাদের না আসাই অনুপযুক্ত। এই জন্য আমরা বলতে পারি কিউ একটি পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা সুতরাং কিউ একটি পূর্ণ সংখ্যা। যেহেতু একটি পূর্ণ সংখ্যা, কিউ একটি পূর্ণ সংখ্যা, কারণ কিউ তো পূর্ণ সংখ্যা বলেই দেওয়া আছে। তাহলে টু একটি পূর্ণ সংখ্যা, কিউ একটি পূর্ণ সংখ্যা। টু ও কিউ এর গুণফল পূর্ণ সংখ্যা। যেহেতু টু কিউ একটি পূর্ণ সংখ্যা, অপর দিকে ডান দিকে যদি আমরা লক্ষ্য করি, পি একটি পূর্ণ সংখ্যা, পি স্কয়ার অর্থাৎ বর্গ একটি পূর্ণ সংখ্যা, কিউ একটি পূর্ণ সংখ্যা, উপরে একটি পূর্ণ সংখ্যা, লবে আছে একটি পূর্ণ সংখ্যা, হরে আছে একটি পূর্ণ সংখ্যা। সেক্ষেত্রে ডান পাশ নিশ্চিত একটি ভগ্নাংশ সংখ্যা, নিশ্চিত একটি ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা এখানে নির্দ্বিধায় বলতে পারি যে স্পষ্টত টু কিউ একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। যেহেতু টু কিউ একটি পূর্ণ সংখ্যা, পি স্কয়ার বাই কিউ একটি পূর্ণ সংখ্যা নয়, সুতরাং টু কিউ কে পি স্কয়ার বাই কিউ আকারে কখনো প্রকাশ করা যাবে না। অর্থাৎ টু কিউ ইজ নট ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ। আর যেহেতু টু কিউ কে পি স্কয়ার বাই কিউ আকারে এখানে আমরা যখন লিখবো, তখন এখানে কিন্তু লেখা প্রয়োজন, এখানে কিন্তু লিখতে হবে। আমি আর লিখতে পারছি না যে এই অংশ মুছে দিয়ে লিখতে হবে, জন্য এখানে কিন্তু লিখতে হবে যে যেহেতু টু কিউ একটি পূর্ণ সংখ্যা এবং পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, সুতরাং টু কিউ কে পি স্কয়ার বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। অর্থাৎ টু কিউ ইজ নট ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ। যেহেতু টু কিউ ইজ নট ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ, সুতরাং এটি আমরা বলতে পারি যে √2 কে p বাই q আকারে প্রকাশ করা যাবে না। সুতরাং √2 কে p বাই q আকারে প্রকাশ করা যাবে না। আর সেক্ষেত্রে অর্থাৎ √2 ইজ নট ইকুয়াল টু p বাই q। যেহেতু √2 ইকুয়াল টু p বাই q ধরেছিলাম আমরা, অর্থাৎ √2 কে মূল হিসাব করে p বাই q আকারে ধরেছিলাম, এবং আমরা লাস্ট অর্থাৎ শেষের দিকে দেখতে পাচ্ছি যে √2 কে p বাই q আকারে প্রকাশ করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ √2 ইজ নট ইকুয়াল টু p বাই q। যেহেতু √2 কে মূলদ সংখ্যা ধরেছিলাম, অর্থাৎ p বাই q আকারে প্রকাশ করেছিলাম, এখন আর সেই √2 কে p বাই q আকারে প্রকাশ করা সম্ভব হচ্ছে না, সুতরাং √2 অমূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি √2 অমূলদ সংখ্যা বলে আমরা প্রমাণিত দিয়ে লিখতে পারি যে √2 একটি অমূলদ সংখ্যা। এখন যদি আমরা একটা জিনিস খেয়াল করি, পরীক্ষার্থীরা, তোমাদের কাছে একটা বিষয় তোমরা যদি একটু গুরুত্ব দিয়ে দেখো, তাহলে খেয়াল করো যে তোমরা অতি সহজে এই যে √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, এই যে কোনো একটিকে বাছাই করে, √2 হোক, √3 হোক, √5 হোক, √7 হোক, √8 হোক, √10 হোক, √11 হোক, √12 হোক, √13 হোক, যে কোনো একটিকে বাছাই করে অঙ্কটি পরিপূর্ণভাবে তুমি একটা দিয়ে শিখে নাও, দেখবে √2 জায়গায় √3 বসালে, √3 জায়গায় √5 বসালে, √2 জায়গায় √10 বসালে, √2 জায়গায় √7 বসালে, যত জায়গায় 2 ব্যবহৃত হচ্ছে সকল ক্ষেত্রে তোমার সমস্যাতে যে সংখ্যাটি দিয়ে লিখবে সেই সমস্যা সম্বলিত সংখ্যাটি প্রতি ক্ষেত্রে ব্যবহার করলে উত্তর হয়ে যাবে। সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা, √5 একটি অমূলদ সংখ্যা, √7 একটি অমূলদ সংখ্যা, √11 একটি অমূলদ সংখ্যা, √13 একটি অমূলদ সংখ্যা, √17 একটি অমূলদ সংখ্যা। এই ধরনের যে প্রশ্ন তোমাদের সামনে আসুক, আমি আশা রাখি
যদি সৃজনশীল প্রশ্নে কোনো কায়দায় এসে যায়, তুমি অনায়াসে উত্তর দিবে এবং একই রকম করে উত্তর দিবে, তোমার কোনো মতেই ভুল যাবে না। সুতরাং তোমার অবশ্যই তোমার উচিত হবে যে কোনো একটি সংখ্যাকে, অর্থাৎ √2, √3, √5, √7, √11, √10 যেটাই বলো, যে কোনো একটিকে বাছাই করে এই লেখাটাকে পরিপূর্ণভাবে তুমি তোমার ব্রেনে লিপিবদ্ধ করে নিবে। তারপর